যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের ফলে বাংলাদেশের রফতানির সম্ভাবনা ও দেশের চলমান ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন নিট পোশাক রফতানিকারী সংগঠন বিকেএমএ এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। জনাব এহসান, আপনাকে এই সময় বাণিজ্যে স্বাগত। জনাব এহসান, আমরা প্রতিবেদনটি দেখলাম, এই যে অনিশ্চয়তা ঘিরে আছে বিশ্ব বাণিজ্যে শুল্ক ঘিরে, এক্ষেত্রে বাংলাদেশের সামনে কি অপেক্ষা করছে? ধন্যবাদ। আসলে বাংলাদেশের সামনে ব্যাপারটা এখনো পুরোপুরি ক্লিয়ার না, কিছুটা ধোঁয়াশা। কারণ আপনি সবাই জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প আনপ্রেডিক্টেবল মানুষ। উনি আসলে কখন কি করেন, কি করবেন সেটা আগের থেকে বোঝা যায় না। এবং আমরা দেখেছি যে যখন নাকি উনি মেক্সিকো, কানাডা এন্ড চীনের উপরে একটি এমবার্গো দিলেন, আবার পরের মুহূর্তেই উনি কিন্তু মেক্সিকো এবং কানাডা থেকে সরে আসলেন এবং চীনের সাথে আলোচনা করবেন বলে উনি বলতেছেন। তো আসলে পুরোপুরি ব্যাপারটা এখনো ফাইনাল না, বাট তারপরে একটা বড় একটা সুযোগ এসেছে আমাদের জন্য। কিন্তু এখানে একটা বড় একটা কিন্তু আছে যে আমরা সেই সুযোগটা নিতে পারবো কিনা। কারণ সবসময় সুযোগ আসলেই যে সেই সুযোগটা নেওয়া যায় সেটা হয় না, সেটা অনেক কিছু জড়িত থাকে। বিশেষ করে আপনার রিপোর্টে যেরকম ভাবে বললেন যে আমাদের ইন্টারনাল কিছু নীতি নির্ধারণী ব্যাপার আছে, আমাদের গভর্নমেন্টের মনোভাবের একটা ব্যাপার আছে, তারা কি ব্যাপারে সহযোগিতা করতে চায় কিনা, আসলে সরকার কি এই গার্মেন্টস শিল্পে এই অর্ডার গুলা নিতে চায় কিনা। যদি আমাদের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা, তাতে এইটা মিস করার মতো অ্যাফোর্ডেবিলিটি বাংলাদেশের অর্থনীতি নাই, এটা আমাদের ধরতেই হবে এই সুযোগটা। বাট সেখানে সরকার কতটুকু অগ্রাধিকার ভিত্তিতে এই সেক্টরকে সুযোগ দিবে সেটা আসলে এখন একটা চিন্তার বিষয়। আমি সেক্টর বলতে রপ্তানিকারকদের কথা ওভারঅল বুঝেছি, গার্মেন্টসের সাথে তো অন্যান্য যারা রপ্তানিকারক যেখানে শুল্ক রয়েছে আমেরিকাতে, সেই জায়গাগুলোতে। এখন এখানে আমরা নীতিগত সহায়তা বলতে যে আমাদের যে হার্ডেলস গুলা দেয় রেগুলার, আমাদের এনবিআর এর নীতি নির্ধারকরা পুরনো আইন বের করে বা নতুন নতুন আইন তৈরি করে সেই জায়গাগুলো বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক নীতি থেকে রপ্তানি শিল্পটাকে বাইরে রেখে সেখানে কিভাবে সহযোগিতামূলক নীতি করা যায়, ঋণের সুদহার রপ্তানিকারকদের জন্য ডিফাইন্ড ভাবে তৈরি করা যায় কিনা, যেন আমরা কম্পিটিটিভ কান্ট্রিগুলোর সাথে আমাদেরকে সক্ষমতা আমাদের বৃদ্ধি পায়, সেই জায়গাগুলো আসলে এখানে একটা দেখার বিষয় রয়েছে। তবে এই সবকিছু যদি আমাদের ফেভারে থাকে, তাহলে আমি মনে করি যে আমরা এই যে একটা ট্যাক্স এমবার্গো বা ট্যাক্স বৃদ্ধির যে একটা সিদ্ধান্ত চীনের উপর নিয়েছে, সেখান থেকে আমরা বড় একটা সুযোগ নিতে পারবো। তো সেই সাথে আমি একটা কথা বলি যে ট্রেন যদি একবার মিস হয়ে যায় তাহলে কিন্তু আমরা পারবো না। কারণ আমাদের যে প্রতিদ্বন্দ্বী দেশগুলো আছে, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, তারাও কিন্তু উন্মুখ হয়ে আছে যে চায়না থেকে যে অর্ডারগুলো সরবে সেগুলোকে নেওয়ার জন্য। ফলে এখানে কোনো রকেট সায়েন্স নেই, খুব ছোট্ট ব্যাপার যে তারা অর্ডার দিবে, আমরা অর্ডার করে এক্সিকিউট করে শিপমেন্ট করবো, বায়ারটা একবার দুটা সিজন করতে বলে তারা আমাদের দেশে পার্মানেন্ট হয়ে যাবে। এইটা করার জন্য আপনি বলছিলেন যে আমাদের সবচেয়ে বড় প্রতিযোগী দেশ হচ্ছে চীন, আর এই যে চীনের উপর যে শুল্ক আরোপ করা হচ্ছে, এতে বাংলাদেশ কিভাবে উপকৃত হবে এবং চীনের বাইরে যে আর যে প্রতিযোগীগুলো রয়েছে, ভিয়েতনাম, ভারত, এই ক্ষেত্রে তাদের সাথে প্রতিযোগিতা করার জন্য আমরা কতটা প্রস্তুত আছি এবং সামনে কি অপেক্ষা করছে? জি না, এটা খুব সহজ ব্যাপার। যখন আপনি 10% সে একটা এক্সট্রা ট্যাক্স বার্ডেন দিয়ে দিল চীনের পণ্যের উপরে, তখন বায়ারদের ইম্পোর্ট কস্টটা বেড়ে যাবে, যারা আমেরিকান ইম্পোর্টার তাদের। তো তখনই তারা চিন্তা করবে যে ঠিক আছে, আমি যদি 10%টা এক্সট্রাটা চীনকে না দিয়ে আমি যদি 2-3% বেশি দিয়ে বাংলাদেশ থেকেও সোর্সিং করি, তাহলে এটা বা ভিয়েতনাম থেকে বা ইন্দোনেশিয়া থেকে সোর্সিং করি, সেটা তার জন্য লাভজনক হবে। কারণ ব্যবসাটা লাভের জন্যই ব্যবসা করে। তো সেই ক্ষেত্রে এটা সব সহজ যে চীনের থেকে প্রচুর পরিমাণে অর্ডার অন্যান্য দেশে যাবে যেসব দেশে সক্ষমতা রয়েছে। তো এখন এইখানে আসল প্রশ্ন যে ওই দেশের সক্ষমতাটা যাচাই করতে গেলে আমরা আমাদের যে আপনি যেটা বললেন যে আমাদের প্রতিদ্বন্দ্বী ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম এবং আমাদের ইন্ডিয়ার সাথে, পাকিস্তানের সাথে, প্রধানত এই 4-5টা দেশের সাথে আমাদের একটা কম্পিটিশন হবে। সেইখানে তাদের সক্ষমতার সাথে আমাদের যে সক্ষমতাটা বা ব্যবসায়িক পরিবেশ, সেইটা যদি নাকি আমরা আমাদের ঠিক মতন আমরা করতে পারি, আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমরা তাদের কাছ থেকে অর্ডার বেশি পাওয়ার সম্ভাবনাটা দেখা দিবে। সেক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে আমাদের ব্যবসায়িক পরিবেশটাকে উন্নত করতে হবে। এছাড়া আমাদের সামনে যে সুযোগের হাতছানি রয়েছে, এর জন্য আমরা কতটা প্রস্তুত বলে আপনার মনে হচ্ছে? যে গ্যাস সংকট আছে, তারপর দীর্ঘমেয়াদে আমাদের কি করা উচিত, সরকারের কি করা উচিত? জি, আপনি সঠিক বলেছেন যে আমাদের যে বর্তমানে যে জ্বালানির একটা সংকট দেখা দিয়েছে। তো এখানে যদি দুইটা ব্যাপার, একটা হলো চীনের থেকে প্রথমে অর্ডারগুলো আসবে, দ্বিতীয়ত
চীনের অনেক ইনভেস্টরও চেষ্টা করবে তারা বাংলাদেশে এসে কারখানা খোলার জন্য, যেটা আমরা অতীতে পোস্ট এমএফএ যুগে আমরা প্রি এমএফএ যুগে আমরা দেখতে পেয়েছি। তো এই ক্ষেত্রে আমাদের যে জ্বালানির যে একটা নিরবিচ্ছিন্ন সরবরাহটা, কোয়ালিটি জ্বালানি সরবরাহ, বিশেষ করে গ্যাস এবং বিদ্যুৎ, সেটা এনশিওর করতে না পারলে তো আমরা রপ্তানি করতেই পারবো না। আমি যেটা বলেছি যে আমরা ট্রেনটা মিস করে যাব। এবং এর বাইরে আমাদের যে কাস্টমস এবং যে পোর্টের যে সমস্যাগুলো থাকে বিশেষ করে, সেগুলোকে আসলে আমাদের একটু ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। আদারওয়াইজ আসলে আমাদের পক্ষে এই অর্ডারগুলো এক্সিকিউট, যদি অর্ডার আমরা পাইও, এক্সিকিউট করা সম্ভব হবে না। এবং আমরা যদি 1-2 বছর সুন্দর মতো সাপ্লাই করতে না পারি, তাহলে তো বায়ার বাংলাদেশে থাকবে না। তো সেই ক্ষেত্রে সরকার অবশ্যই জ্বালানির নিরাপত্তা বিষয়টা যেন একটু ভালোভাবে দেখেন, সেটা তাদের নজরে দিতেই হবে। এছাড়া জনাব ইহসান, ব্রিক্সের সঙ্গে কিন্তু ট্রাম্পের যে সম্পর্ক রয়েছে, সেই প্রেক্ষাপটে আমরা কিভাবে উপকৃত হতে পারি? ব্রিক্সেরটা উনি আসলে ব্রিক্সেরটা এখনো উনি হুমকি দিয়ে রেখেছেন। উনি ব্রিক্স এবং ইউরোপিয়ান ইউনিয়ন দুটো ইয়েকেই উনি হুমকি দিয়ে রেখেছেন, জোটকেই। তো এখানে যদি ব্রিক্সের উপরে যদি উনি আবার একটা এমবার্গো দেন, তাহলে সেটা আমাদের জন্য অবশ্যই আরো বেশি ভালো হবে। কারণ আপনি জানেন যে ব্রিক্সের মধ্যে রাশিয়া, বাইরেও চীন এবং ব্রাজিল এবং ইন্ডিয়া রয়ে গিয়েছে, যারা নাকি অন্যতম প্রধান পোশাক রপ্তানিকারক দেশ, ম্যানুফ্যাকচার দেশ। তো সেক্ষেত্রে তো আমাদের জন্য আরো অনেক বেশি একটা ভালো সুবিধা হবে। তবে এখানে আরো কিছু জিনিস দেখার বিষয় আছে, কারণ আপনার যখন এরকম একটা বাণিজ্য যুদ্ধ শুরু হয়, তখন কিন্তু অন্যান্য দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়। আমাদের কিন্তু একটা বড় মার্কেট ইউরোপিয়ান ইউনিয়ন। তো এই বাণিজ্য যুদ্ধ যদি ইউরোপিয়ান ইউনিয়নের ইকোনমি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেটা কিন্তু আমাদের জন্য বুমেরাং হয়ে দেখা দিবে, সেখানে কিন্তু আমরা আরো ক্ষতিগ্রস্ত হবে। এরপরে ট্রাম্প ভ্যালিডেশন উনি কতখানি দিবেন, যে আমি কি আমাদের র মেটেরিয়ালস অনেকখানি সোর্সিং চায়না এবং ইন্ডিয়ার উপর নির্ভরশীল। উনি যদি র মেটেরিয়ালস এর উপরে এমবার্গো দিয়ে দেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভ্যালিডেশনে গিয়ে কতটুকুই বা সুবিধা পাবো, সেটাও একটা দেখার বিষয় আছে। ফলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমার জন্য একটা সুবিধা আনবে, কিন্তু এরপরে অনেকগুলো কথা থেকে যায় যে আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল এই বিষয়গুলো আসলে সম্পূর্ণটা ক্লিয়ার হলে আমরা বলতে পারবো যে আমরা কতটুকু সুবিধা নিতে পারবো এর থেকে। ধন্যবাদ জনাব হাসান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।